আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা ভাইয়া, সবকিছু ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাই। আর সবার কি অবস্থা? প্রত্যেক আমরা একটু দ্রুত জয়েন করে ফেলবো, বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা। আর কেউ যদি পারেন একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, একটু নিজের টাইম লাইনে পারেন বা যে কোনো গ্রুপে, একটু ফ্রেন্ডদের গ্রুপে একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, আমরা প্রত্যেকটা আমরা দ্রুত জয়েন করে ফেলি, প্রত্যেকে আমরা দ্রুত জয়েন করে ফেলি। আচ্ছা আসুন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। কি অবস্থা সবার? সবার কি অবস্থা একটু জানান। সবার কি অবস্থা? কি অবস্থা সবার একটু জানান। আমি শুরু করে দিব ইনশাল্লাহ। আমাদের 3টা 15 থেকে ক্লাস শুরু হওয়ার কথা, তো আমি 3টা 15 থেকেই ক্লাস শুরু করে দিব। আচ্ছা ভাই, সবকিছু ঠিক আছে। আচ্ছা আসুন ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক আমরা একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দিই, সবাই একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দিই। আমাদের ক্লাস যারা রেগুলার করে সবাই চলে আসলে আমি ক্লাসটা শুরু করে দিব। সবাই আমরা একটু দ্রুত বন্ধুদেরকে একটু মেনশন করে দেই, সবাই একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দেই, সবাইকে একটু দ্রুত ক্লাসে চলে আসতে বলেন সবাইকে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো, ওকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা বাকিরা বাকিরা ভাইয়া সবাই একটু আমরা দ্রুত জয়েন করে ফেলি, সবাই দ্রুত। 3টা 15 থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা, সো 3টা 15 বেজে গেছে। আমি জাস্ট আর 1টা 2টা মিনিট সময় দিব। প্রত্যেকে একটু খাতা কলম নিয়ে বসে যান, প্রত্যেকে একটু খাতা কলম নিয়ে বসেন, যেহেতু কিছু ম্যাথ থাকবে, ম্যাথ গুলো আপনাকে একটু করা লাগবে। প্রত্যেকে আমরা একটু খাতা কলম নিয়ে বসি, প্রত্যেকে একটু খাতা কলম নিয়ে বসেন। আচ্ছা প্রত্যেকে একটু আমরা বন্ধুদেরকে মেনশন করে দেন, একটু কষ্ট করে যারা জয়েন করছেন। আপনার অনেক ফ্রেন্ড আছে যারা রাজশাহীতে পরীক্ষা দিবে, গুচ্ছতে পরীক্ষা দিবে, তো একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দেন, একটু কষ্ট করে। আচ্ছা আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত করি, সবাই একটু দ্রুত করি, সবাই একটু দ্রুত করি। ক্লাস টাইম শুরু হয়ে গেছে, ক্লাস টাইম শুরু হয়েছে, তো আমি শুরু করে দিব, আমি শুরু করে দিব। আচ্ছা, সো আমি আর বেশি সময় নিব না, আমি আর বেশি সময় নিব না, আমি বিসমিল্লাহ করে শুরু করে দিচ্ছি। সবাই রেডি? সবাই রেডি? সবাই যার যার উত্তরটা দিবেন এবং কোনটা ভুল কোনটা সঠিক একটু ভালোভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, ভালোভাবে অ্যানালাইজ করার চেষ্টা করবেন। সো আসেন বিসমিল্লাহ করে আমরা শুরু করে দিচ্ছি। সবাই রেডি হয়ে যান, সবাই রেডি হয়ে যান, খাতা কলম নিয়ে বসেন। ম্যাথ থাকবে, ম্যাথের ক্ষেত্রে খাতা কলম নিয়ে বসা লাগবে। আচ্ছা আসেন তাহলে আমি শুরু করে দিচ্ছি, আমি শুরু করে দিচ্ছি। আমি আর সময় নিতে পারবো না, আমি আর সময় নিব না। আচ্ছা বিসমিল্লাহ, ওকে ডান, আসেন। ওকে, নাম্বার 1 প্রশ্ন ভাইয়া। নাম্বার 1 প্রশ্ন কি বলছে ভাইয়া? অব্যবসায়ী প্রতিষ্ঠানের দায় অতিরিক্ত সম্পত্তিকে, দায় অতিরিক্ত সম্পত্তিকে কি বলা হয়? অব্যবসায়ী প্রতিষ্ঠানের দায় অতিরিক্ত সম্পত্তিকে কি বলা হয়? দেখে আমাকে অ্যান্সার করা শুরু করেন। 1 নম্বর প্রশ্ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের দায় অতিরিক্ত সম্পত্তিকে কি বলা হয়? মূলধন বলা হয়, চলতি, তারপরে মূলধন তহবিল, নাকি চলতি মূলধন, নাকি নিট সম্পত্তি? দেখি বলেন। অব্যবসায়ী প্রতিষ্ঠানের, অব্যবসায়ী প্রতিষ্ঠানের দায় অতিরিক্ত সম্পত্তিকে, দায়ের তুলনায় সম্পদ বেশি হলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? সবাই আমরা একটু অ্যান্সার করা শুরু করি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের দায় অতিরিক্ত সম্পত্তিকে কি বলা হয়?
এক নাম্বার প্রশ্ন আমরা প্রত্যেকে অ্যান্সার করা শুরু করি। অব্যবসায় প্রতিষ্ঠানের দায় অতিরিক্ত সম্পত্তিকে কি বলা হয়? অব্যবসায় প্রতিষ্ঠানের দায় অতিরিক্ত সম্পত্তিকে কি বলা হয়? কি বলা হয়? দেখি ভাইয়া সবাই দ্রুত অ্যান্সার করে ফেলে। প্রত্যেকে আমরা দ্রুত অ্যান্সার করে ফেলবো। যেহেতু রমজান মাস, তো আমরা বেশি সময় নিব না। আমরা জাস্ট রিভিশন করব, প্রশ্ন প্যাটার্নটা একটু জানার চেষ্টা করব। আমরা রিভিশন করব আর প্রশ্ন প্যাটার্নগুলো একটু জানার চেষ্টা করব। আচ্ছা, একের বি নাম্বারটা আচ্ছা ইস্তিয়াক, আচ্ছা একের বলছেন বি নাম্বারটা কি ভাইয়া? বি নাম্বারটা আচ্ছা, রবিন বলছে আবার ডি নাম্বারটা, আফিফা বলছে বি নাম্বারটা। অব্যবসায় প্রতিষ্ঠান এখান থেকে আমার মাস থিওরি প্রশ্ন জিজ্ঞেস করবে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অব্যবসায় থেকে থিওরি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তাহলে ভাইয়া দায় অতিরিক্ত সম্পত্তিকে আমরা কি বলবো? দায় অতিরিক্ত সম্পত্তিকে খ নাম্বারটা আচ্ছা, সবাই বলছে খ নাম্বারটা। ভাইয়া খ নাম্বারটা কি ভাইয়া? খ নাম্বারটা হচ্ছে মূলধন তহবিল। দায় অতিরিক্ত আমরা কি বলবো ভাইয়া? দায় অতিরিক্ত অর্থাৎ অব্যবসায় প্রতিষ্ঠানের দায় অতিরিক্ত সম্পত্তিকে আমরা কি বলবো? দায় অতিরিক্ত সম্পত্তিকে আমরা বলবো মূলধন তহবিল। তাহলে রাইট অ্যান্সার কি ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। অর্থাৎ দায়ের তুলনায় যদি আমার কি হয় ভাইয়া? দায়ের তুলনায় যদি আমার সম্পদ বেশি হয়, তাকে বলবো আমরা কি ভাইয়া? তাকে বলবো আমরা মূলধন তহবিল। আরেকটা বিষয় ভালো করে মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভাইয়া মূলধন তহবিল কোনো কি নয় ভাইয়া? মূলধন তহবিল কোনো বিশেষ তহবিল নয়। এটা আরেকটা এমসিকিউ প্রশ্ন। মূলধন তহবিল কোনো কি নয় ভাইয়া? মূলধন তহবিল কোনো বিশেষ তহবিল নয়। আমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয় অব্যবসায় প্রতিষ্ঠান থেকে যে নিচের কোনটি বিশেষ তহবিল প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো ভালো করে মাথায় রাখবেন, মূলধন তহবিল কোনো কি নয় ভাইয়া? মূলধন তহবিল কোনো বিশেষ তহবিল নয়। তো এটা একটু ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কত হবে ভাইয়া? এটার অ্যান্সার হবে বি নাম্বারটা। এটার অ্যান্সার হবে কত ভাইয়া? এটার অ্যান্সার হবে বি নাম্বারটা। আশা করি বুঝতে পারছেন। দেন আসেন 2 নাম্বার প্রশ্ন দেখি অ্যান্সার করা শুরু করেন। আচ্ছা, আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। দেখি ভাইয়া 2 নাম্বারটার অ্যান্সার করা শুরু করেন। 2 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে? ব্যাংক সমন্বয় বিবরণী বলছে পাস বইয়ের ব্যালেন্স কত টাকা? পাস বইয়ের ব্যালেন্স কত টাকা জানতে চাওয়া হয়েছে। পাস বইয়ের ব্যালেন্স কত টাকা? দেখি বলেন। 2 নাম্বার প্রশ্ন, পাস বইয়ের ব্যালেন্স কত টাকা হবে? পাস বইয়ের ব্যালেন্স। এখন এটা আমাকে ভালো করে মাথায় রাখতে হবে, এটাকে আমি একক জের করব নাকি এটা আমি উভয় জের উত্তর করব। সো আমি এরকম অনেক সমাধান করছি কিভাবে কি করতে হবে। সো আপনারা একটু ভালো করে প্রশ্নটা পড়েন, দেন আমাকে উত্তরটা জানান। পাস বইয়ের ব্যালেন্স কত টাকা হবে? পাস বইয়ের ব্যালেন্স কত টাকা হবে? প্রশ্নে কি দেয়া আছে ভাইয়া? ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স হচ্ছে 2900 টাকা, ক্যাশ বইয়ের ব্যালেন্স। ওকে, ডান। এরপরে অনুপস্থিত ইস্যুকৃত কিন্তু অনুপস্থিত চেক হচ্ছে ভাইয়া 800 টাকা। এরপর হচ্ছে ভাই ব্যাংক কর্তৃক আদায়কৃত 2200, জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত হচ্ছে 3090 টাকা। আপনাকে বলছে তাহলে ভাইয়া পাস বইয়ের ব্যালেন্স কত টাকা? পাস বইয়ের ব্যালেন্স কত টাকা হবে? 2990, 4850, 3250 নাকি 1810 টাকা? কত হবে? এটার অ্যান্সার কত হবে? ক্যালকুলেশন করে সবাই উত্তর দিয়ে ফেলেন। পাস বইয়ের ব্যালেন্স কত টাকা? আচ্ছা, এনামুল হক বলছে ডি নাম্বারটা 2810 টাকা। আচ্ছা, 2810 টাকা। বাকিরা অ্যান্সার করেন। ক্যাশ বইয়ের ব্যালেন্স কত টাকা হবে? তাহলে ভাইয়া প্রথমত আমাকে কি বুঝতে হবে? যে ভাই এটা একক জের অ্যান্সার করব নাকি এটা আমি উভয় জের অ্যান্সার করব। সো এটার জন্য শর্ত কি ভাইয়া? শর্ত কি? এক বইয়ের জের দেয়া থাকবে, আরেক বইয়ের জের বের করতে বলবে। আমার দেয়া আছে কিসের জের? আমার দেয়া আছে ভাইয়া ক্যাশ বইয়ের জের। আমাকে বের করতে হবে পাস বইয়ের জের। তার মানে এক বইয়ের কি দেয়া থাকবে? এক বইয়ের জের দেয়া আছে, আরেক বইয়ের জের বের করতে বললে আমরা কোন প্রসেস করব? আমরা একক জের অ্যান্সার করব। এখন ভাইয়া একক জের কি করে ভাইয়া? সকল লেনদেন নিয়ে কাজ করে। একক জের কি করে? সকল লেনদেন নিয়ে কাজ করে। এখন আমার ক্যাশ বইয়ের ব্যালেন্স কত ভাইয়া? ক্যাশ বইয়ের ব্যালেন্স 2900 টাকা। 2900 টাকা। এখন প্রথমত চেক ইস্যু করছি কিন্তু উপস্থিত হয়নি, অনুপস্থিত চেক। তার মানে ইস্যু করছি মানে কমাই দিছিলাম, যেহেতু উপস্থিত হয় নাই তাহলে কি করে দিব? যোগ করে দিব। ওকে, ডান। পরবর্তীতে ব্যাংক একটা বিল আদায় করছে, তার মানে ব্যাংক বিল আদায় করলে কি হবে? যোগ হবে 2200 টাকা। পরবর্তীটা ভাইয়া জমা দিছিলাম, জমা মানে আমি প্লাস করছিলাম কিন্তু অমর্যাদাকৃত, তাহলে কি হবে? সেটা মাইনাস হয়ে যাবে। মাইনাস কত? 3000
90 টাকা, 3090 টাকা। তাহলে আমার ফলাফল কত? 2810 টাকা। কিসের জের ভাইয়া? পাস বইয়ের জের। কিসের জের? পাস বইয়ের জের হতে 2810 টাকা। কত হবে ভাইয়া? ডি নাম্বারটা 2810 টাকা, 2810 টাকা। তাহলে কত হবে ভাইয়া? ঘ নাম্বারটা 2810 টাকা হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছেন। দেন আসেন নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, আমরা 3 নাম্বার প্রশ্ন দেখি ভাইয়া, এটা বলেন। 3 নাম্বার প্রশ্ন আপনাকে কি জানতে চাওয়া হচ্ছে? লাভ ক্ষতি হিসাবে ডেবিট কত টাকা? লাভ ক্ষতি হিসাবে ডেবিট কত টাকা হবে? দেখি বলেন। লাভ ক্ষতি হিসাবের ডেবিট কত টাকা যাবে? অনাদায়ী দেনাদি আছে 2000 টাকা, অনাদায়ী দেনা 2000 টাকা, পুরাতন সঞ্চিতি 2500 এবং নতুন অনাদায়ী সঞ্চিতি যদি 2200 টাকা হয়, 2200 টাকা হয়, তাহলে লাভ ক্ষতি হিসাবে কত টাকা বসবে? আপনাকে তাহলে বলছে লাভ ক্ষতি হিসাবে কত টাকা বসবে, দেখি বলেন। লাভ ক্ষতি হিসাবে কত টাকা বসবে? লাভ ক্ষতি হিসাবে কত টাকা বসবে? 1 নাম্বার অপশন আমাদের কত বলছে ভাইয়া? 2000 টাকা, 1900 টাকা, 1800 টাকা নাকি 1700 টাকা? কত টাকা হবে লাভ ক্ষতি হিসাবের ডেবিট ব্যালেন্স? কত টাকা? আচ্ছা, রিশাদ বলছে 1700 টাকা। বাকিরা লাভ ক্ষতি হিসাব। লাভ ক্ষতি বলতে এটা আমাদের কুঋণের অধ্যায়। কুঋণের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। কুঋণের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মাস্ট প্রশ্ন হয়। আচ্ছা, হাবিবা বলছে 1700 টাকা, 1700 টাকা। সো লাভ ক্ষতি হিসাব ভাইয়া, লাভ ক্ষতি হিসাব মানে কি ভাইয়া? লাভ ক্ষতি হিসাব বলতে পারে, অথবা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। লাভ ক্ষতি বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ, অতিরিক্ত পরিমাণ, লাভ ক্ষতি বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। ঘ নাম্বারটা বলছেন, ঘ নাম্বারটা মানে কত ভাইয়া? 1700 টাকা, 1700 টাকা, 1700 টাকা। ওকে, দেখেন তাহলে কিভাবে ভাইয়া, কিভাবে 1700 টাকা হবে? কিভাবে? প্রথমত ভাইয়া অনাদায়ী দেনা 2000 টাকা, অনাদায়ী দেনা হচ্ছে ভাইয়া 2000 টাকা, এটা ডেবিট পাশে বসাইলাম 2000 টাকা। পুরাতন সঞ্চিতি বসে কোথায় ভাইয়া? পুরাতন সঞ্চিতি বসে ভাইয়া ক্রেডিট পাশে 2500 টাকা। এরপরে বলছে ভাইয়া নতুন অনাদায়ী সঞ্চিতি, নতুন সঞ্চিতি ভাইয়া, নতুন সঞ্চিতি বললে এটা কোন সঞ্চিতি? সমাপনী সঞ্চিতি 2200, সমাপনী সঞ্চিতি 2200। তাহলে আমরা যখন যোগ করব, যোগ করলে হবে কত? 4200। এখানেও কত? 4200। তার মানে মাঝখানের যে ব্যবধান, এই ব্যবধান কত? 1700। এই ব্যবধান কত? এই 1700। তাহলে এটার নাম কি ভাইয়া? এটা আমাদের লাভ ক্ষতির জেরে বসাবো, অথবা এটাকে আমরা কি বলবো? বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ, বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। ডি নাম্বারটা। আচ্ছা, তাহলে এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। একটা হচ্ছে ডেবিট পাস আর একটা হচ্ছে ক্রেডিট পাস। এখন কারা কোন পাশে বসে এটা আমি ভালো করে শিখেছি, বাকিরাও আশা করি পারেন। সবার অ্যান্সার কারেক্ট, সেটা হচ্ছে ভাইয়া 1700 টাকা। ওকে, ডান। নেক্সট প্রশ্ন দেখি, এটা বলেন। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, যদি মুনাফা জাতীয় খরচকে মূলধন জাতীয় খরচে হিসাবভুক্ত করা হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? মুনাফা জাতীয় খরচকে আমি মূলধন হিসাবভুক্ত করলে আমাদের কি হবে, দেখি বলেন। মুনাফা জাতীয় খরচকে যদি মূলধনে হিসাবভুক্ত করা হয় তাহলে কি হবে? মুনাফা জাতীয় খরচকে মূলধনে কি করা হয়েছে ভাইয়া? হিসাবভুক্ত করা হয়েছে। হিসাবভুক্ত করলে কি হতে পারে ভাইয়া? আমার কি নিট লাভ বাড়বে? আমার কি মালিকানা সত্ত্ব কমবে? নাকি সম্পদ কমবে? নাকি সবগুলো? কোনটা হইতে পারে? চিন্তা ভাবনা করে উত্তর করবেন। আগে একটু ভালো করে দেখবেন, দেন উত্তর করবেন। মুনাফা জাতীয় খরচকে যদি মূলধনে দেখানো হয়, মুনাফা জাতীয় খরচ যদি মূলধনে দেখানো হয়, তাহলে তাহলে আমাদের হিসাবভুক্ত তাহলে আমাদের কি হবে ভাইয়া? হিসাবভুক্ত করা হলে আমাদের কি পরিবর্তনটা আসবে? আমাদের কি পরিবর্তনটা আসবে? ভালো করে দ্রুত দ্রুত অ্যান্সার করেন, সময় লাগা যাবে না, এত সময় নেওয়া যাবে না, এত সময় নেওয়া যাবে না। ক নাম্বারটা মাহমুদা বলছে, ডি নাম্বারটা সে বলছে সবগুলো। আচ্ছা ঠিক আছে, একটা অ্যান্সার পাইলাম, সবগুলো বলছে। বাকিরা বাকিরা বলেন। যদি আমরা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয়তে দেখাই তাহলে আমাদের কি হইতে পারে? কি হতে পারে দেখি বলেন, দ্রুত বলেন। হাবিবা বলছে সবগুলো। ওকে, দুইজনে অ্যান্সার বলছে, তারা বলছে ঘ নাম্বারটা সবগুলো, তারা বলতেছে সবগুলো। বাকিরা বলেন,
বাকিরা বলেন, আমি যদি মুনাফাকে মূলধনে দেখাই, আমি যদি মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয়তে অন্তর্ভুক্ত করি, তাহলে আমাদের কি পরিবর্তনটা আসতে পারে? আমাদের কি মুনাফা বেড়ে যাবে? আমাদের কি সম্পদ কমে যাবে, নাকি মালিকানা সত্ত্ব কমবে? আচ্ছা, সবাই বলছে ডি নাম্বারটা। সবার একই উত্তর কেন? সবার একই উত্তর কেন? বাকিদের অ্যান্সার কোথায়? বাকিদের অ্যান্সার কোথায়? ভালো করে বুঝে শুনে অ্যান্সার করতে হবে এটা। হাসনা বলছে ডি নাম্বারটা। আচ্ছা, দেখা যাক। ওকে, এখন আসেন তো ভাইয়া, একটু আমরা যদি ক্লিয়ার করি, ওকে, মিতু বলছে সবগুলো। ওকে, আসেন আমরা একটু ক্লিয়ার করি। ভাইয়া, মুনাফা জাতীয় খরচ আমরা কোথায় লিখি ভাইয়া? ভালো করে ক্লিয়ার করবেন। মুনাফা জাতীয় খরচ আমরা কোথায় লিখি ভাইয়া? আয় বিবরণীতে লিখি। মুনাফা জাতীয় খরচ আমরা কোথায় লিখি ভাইয়া? আয় বিবরণীতে লিখি। ওকে, ডান। ভাইয়া, মূলধন জাতীয় খরচ আমরা কোথায় লিখি? মূলধন জাতীয় খরচ লিখি আমরা ভাইয়া উদ্বৃত্তপত্র। কোথায় ভাইয়া? মূলধন জাতীয় খরচ লিখি আমরা উদ্বৃত্তপত্রে। উদ্বৃত্তপত্রে কোথায়? স্থায়ী সম্পদে। উদ্বৃত্তপত্রের কোথায়? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদে আমরা কি করি? মূলধন জাতীয় খরচগুলো দেখাই। এখন প্রশ্ন কোথায় ভাইয়া? প্রশ্ন হচ্ছে আমরা এই মুনাফা জাতীয় খরচকে আমরা উদ্বৃত্তপত্রে দেখাইছি। মুনাফা জাতীয় খরচকে আমরা উদ্বৃত্তপত্রে দেখাইছি। এখন ভাইয়া, আয় বিবরণীতে আমরা কি করছি? ব্যয় কম দেখাইছি না? আয় বিবরণীতে আমরা ব্যয় কম দেখাইছি, কারণ আমাদের ব্যয়টা আমরা উদ্বৃত্তপত্রে দেখাই ফেলছি। তার মানে আয় বিবরণীতে যদি ব্যয় কম হয়, তাহলে কি হবে? নাম্বার ওয়ান কি হবে? মুনাফা বেশি হবে। মুনাফা বেশি ভাইয়া। মুনাফা বেশি হলে কি হবে ভাইয়া? দুই নাম্বার মুনাফা বেশি হলে মালিকানা বেশি। এরপরে ভাইয়া, উদ্বৃত্তপত্রে স্থায়ী সম্পত্তিতে যদি আমি ব্যয় দেখাই, তার মানে সম্পদ কি হবে? সম্পদ হবে বেশি। তাহলে আপনারা কেন ঘ নাম্বারটা বলছেন? আমাদের কি হয়েছে? মুনাফা হবে বেশি। ওকে, নিট লাভ হবে বেশি। ভাইয়া, মালিকানা বেশি হবে। প্রশ্নে বলছে কম হবে। ওকে, এটা বাদ, এটা হবে না। এরপরে বলছে সম্পদ বেশি, বলছে সম্পদ কম, তাহলে এটাও হবে না। সবগুলো হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। তাহলে অ্যান্সার হবে ক নাম্বারটা। নিট লাভ বাড়বে। বলেন বুঝতে পারছেন কিনা? ভুল করছেন, সবাই ভুল করছেন। বলেন এটা বুঝতে পারছেন কিনা? আয় বিবরণীতে দেখাবো খরচ, কিন্তু এই খরচকে আমরা উদ্বৃত্তপত্রে দেখাই ফেলছি। তার মানে আয় বিবরণীর খরচ কমে গেছে। আয় বিবরণীর খরচ কমে গেলে মুনাফা বেড়ে যাবে, লাভ বেড়ে গেলে মালিকানা বেড়ে যাবে। আবার আমরা ব্যয়টাকে মূলধনে দেখাইছি, মূলধন মানে স্থায়ী সম্পদে দেখাইছি। তার মানে স্থায়ী সম্পদ বেড়ে যাবে, কিন্তু আমার অপশনে বলছে সম্পদ কমে যাবে, হবে না। মালিকানা কমে যাবে, হবে না। অ্যান্সার হবে কত? ক নাম্বারটা, নিট লাভ বেড়ে যাবে। বলেন বুঝতে পারছেন কিনা? সবাই ভালো করে বুঝতে পারছেন কিনা? সো ভালো করে বিশ্লেষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, দেন আমাকে উত্তর করতে হবে। বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা, বুঝতে পারছি। ওকে, বাকিদের ক্লিয়ার ভাইয়া? বাকিদের ক্লিয়ার হয়েছে কিনা? দেন আসেন ভাইয়া নেক্সট প্রশ্ন, 5 নাম্বার প্রশ্নে চলে আসেন। 5 নাম্বার প্রশ্ন কি বলছে ভাইয়া? একটি ফার্মের কি দিয়ে আছে ভাইয়া? চলতি মূলধন দিয়ে আছে, চলতি অনুপাত দিয়ে আছে। বলছে দায় কত? দেখি এটা ভালো করে অ্যান্সার করেন। বলছে দায় কত টাকা? একটি ফার্মের চলতি মূলধন 31,500 টাকা। চলতি অনুপাত যদি 5:2 হয়, তাহলে দায় কত টাকা? তাহলে আপনাকে বলছে দায় কত টাকা হবে। 4 নাম্বারটা তো বললাম, আমি বললাম। বাকিদের আপনাদেরকে ক্লিয়ার হয়েছে কিনা আপনারা সেটাও বলেন না। ক্লাস করেন কেন তাহলে ভাইয়া? যদি এত খারাপ লাগে তাহলে ক্লাস করিয়েন না। আপনাদেরকে ক্লিয়ার হয়েছে কিনা বলবো, বলার পর অন্য প্রশ্নে চলে যাবে, আবার রিপিট করেন। হইলে বলবেন হইছে, না হইলে আবার ক্লিয়ার করে দিব তো। আচ্ছা, এই ক্লাস করাইতেছি এখানে। এখন দেখেন, আবার ক্লিয়ার করেন। কি বলছি ভাইয়া? ভাইয়া, মুনাফা জাতীয় ব্যয়কে আমরা কোথায় দেখাই? মুনাফা জাতীয় ব্যয়কে দেখাই আমরা আয় বিবরণীতে। মুনাফা জাতীয় ব্যয়কে আমরা কোথায় দেখাই? আয় বিবরণীতে প্রকাশ করি। মুনাফা জাতীয় ব্যয়কে দেখাই আমরা আয় বিবরণীতে। কিন্তু আমরা মূলধনকে দেখাই কোথায়? মূলধনকে দেখা হচ্ছে ভাইয়া আমরা উদ্বৃত্তপত্রে। এখন ভাইয়া, আয় বিবরণীতে আমরা কি করছি? খরচকে কম দেখাইছি।
খরচ কম দেখাইছে। এখন খরচ কম দেখাইলে কি হবে? মুনাফা মুনাফা বেড়ে যাবে, মুনাফা বেড়ে যাবে। মুনাফা বাড়লে কি হবে? মালিকানা বেড়ে যাবে। আর আমাদের যে মূলধন জাতীয় খরচ, এই খরচটা আমরা দেখছি উদ্বৃত্ত পত্রে, তার মানে উদ্বৃত্ত পত্রের কি হবে? সম্পদ বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে। তাহলে আমাদের অপশনে ছিল জাস্ট মালিকানা বেড়ে যাবে। তাহলে আমরা অ্যান্সার করব ক নাম্বারটা, যে মালিকানা বেড়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন অ্যান্সার করেন। পরবর্তী প্রশ্ন কোনটা? পরবর্তী প্রশ্ন, আচ্ছা, যেখানে বলছে আমার চলতি দায় কত টাকা, চলতি দায় কত টাকা, দেখি অ্যান্সার করেন। চলতি দায় কত টাকা, চলতি দায় কত টাকা, চলতি দায় কত টাকা হবে? চলতি দায় কত টাকা হবে? 21,000 টাকা, 21,000 টাকা। বাকির অ্যান্সার করেন। চলতি দায় কত টাকা হবে? চলতি দায় কত টাকা হবে? চলতি দায় কত টাকা হবে? একটি ফার্মের চলতি মূলধন দেয়া আছে, চলতি অনুপাত দেয়া আছে, বলছে চলতি দায় কত টাকা? 21,000 টাকা, 21,000 টাকা। ঠিক আছে, কত হবে ভাইয়া? 21,000 টাকা। সঠিক অ্যান্সার কত ভাইয়া? 21,000 টাকা। এখন 21,000 টাকা কিভাবে হয় ভাইয়া? আমার চলতি অনুপাত হচ্ছে 5:2। এখন 5:2 এর মাঝে যেটা আছে 3, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে চলতি মূলধন। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে চলতি মূলধন, চলতি মূলধন। এখন চলতি মূলধনের টাকা হচ্ছে 31,500 টাকা। তার মানে 31,500 টাকা আমি 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে আমার মেবি 10,500 টাকা আসবে। সেটাকে আমি 2 দ্বারা গুণ করে দিব। 2 দ্বারা গুণ করলে আমার 21,000 টাকা হচ্ছে আমার সঠিক উত্তর। 21,000 টাকা হবে। ওকে, ডান ডান। দেন আসেন ভাই নেক্সট প্রশ্ন। 21,000 টাকা। পরবর্তী প্রশ্ন। ওকে ভাইয়া, 6 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন। 6 নাম্বারটা, বিক্রয়ের জন্য নগদে মেশিন ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, এটি কি? এটি কি আমার লিখনের ভুল, পরিপূরক ভুল, নীতিগত ভুল, নাকি কোনো ভুল নয়? নাকি কোনো ভুল নয়? আমার কি করা হয়েছে ভাইয়া? বিক্রয়ের জন্য একটা মেশিন ক্রয় করছি, বিক্রয়ের জন্য মেশিন ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করছি। এখন এটি কি ভুল? এটি কোন ধরনের ভুল? অথবা এটি কি ভুল হয়নি? কোনটা হবে? আচ্ছা, 21,000 টাকা। ঠিক আছে, এর আগে 21,000 টাকা, ডান, 21,000 টাকা হবে। পরবর্তী প্রশ্নের অ্যান্সার করেন। পরবর্তী প্রশ্ন, বিক্রয়ের জন্য নগদে মেশিন ক্রয় করে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে, এটি কি? এটি কি হবে? লিখনের ভুল, পরিপূরক ভুল, নীতিগত, নাকি কোনো ভুল নয়? সাগর বলছে ডি নাম্বারটা, অর্থাৎ এটি কোনো ভুল নয়। বাকিরা অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করবেন, দ্রুত অ্যান্সার। গ নাম্বারটা কোনো ভুল নয়, কোনো ভুল নয়। আচ্ছা, ওকে। তাহলে এটা কি হবে ভাইয়া? এটা কোনো কি নয় ভাইয়া, এটা কোনো ভুল নয়। কারণ আমার উদ্দেশ্য কি ভাইয়া? আমার উদ্দেশ্য হচ্ছে ভাইয়া বিক্রয় করা। আমার উদ্দেশ্য হচ্ছে বিক্রয় করা। তার মানে আমি বিক্রয়ের জন্য যেটা ক্রয় করব সেটা আমার জন্য কি? সেটা আমার জন্য হচ্ছে কি? সেটা আমার জন্য পণ্য। পণ্যকে আমরা কি করি? ক্রয় হিসেবে ডেবিট করি, ক্রয় হিসেবে ডেবিট করি, ক্রয় হিসেবে ডেবিট করি। এখন আমার প্রশ্নেও কি করছে? সে ক্রয় হিসেবে ডেবিট করছে। তার মানে এটা কি নয় ভাইয়া? এটা কোনো ভুল নয়। সঠিক অ্যান্সার কত ভাইয়া? সঠিক অ্যান্সার হবে ডি নাম্বারটা। এটা কোনো কি নয়? এটা কোনো ভুল নয়, এটা কোনো ভুল নয়। ওকে, ডান। 6টা প্রশ্ন শেষ। দেন আসে নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ঠিক আছে, ডি নাম্বারটা। নেক্সট প্রশ্ন 7 নাম্বারটা, দেখি ভাই অ্যান্সার করেন। সমাপনী মজুদ কত টাকা? 7 নাম্বার প্রশ্ন বলছে সমাপনী মজুদ পণ্য কত টাকা? সমাপনী মজুদ পণ্য কত টাকা? বলছে মোট ক্রয় হচ্ছে 4,000 টাকা, প্রারম্ভিক মজুদ 6,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% যদি মুনাফা এবং বিক্রয় যদি 11,250 টাকা হয়, সমাপনী মজুদ পণ্য কত টাকা হবে? কত টাকা হবে ভাইয়া? 5,000 টাকা, 1,000 টাকা, 1,250, নাকি 2,500? সমাপনী মজুদ পণ্য কত টাকা হবে? সমাপনী মজুদ পণ্য কত টাকা হবে? দেখি অ্যান্সার করেন। সমাপনী মজুদ পণ্য কত টাকা হবে? 5,000 টাকা, 1,000 টাকা, 1,250, নাকি 2,500 টাকা? নাকি 2,500 টাকা? ভালো করে ক্যালকুলেশন করেন। আমাদের একটা সূত্র আছে যেটা কোনটা ভাইয়া? যেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। যেটা কি ভাইয়া? যেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, যেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো আমরা সেটা দিয়ে কাজ করব, আমরা সেটা নিয়ে কাজ করব। এখন আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত আসবে? এর আগে আমাদেরকে বের করতে হবে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত। বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হবে? দেখি বের করেন।
কত টাকা কত টাকা কত টাকা? 7-এর কত হবে? 7 নাম্বারটা কত হবে? 7 নাম্বারটা কত হবে? দ্রুত বলেন। সম্পত্তি মজুত পণ্য, প্রশ্ন সহজ, আর্থিক বিবরণী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া আমার কি দিয়ে আছে? ভাইয়া বিক্রয় দিয়ে আছে। আমার কি দিয়ে আছে? ভাইয়া বিক্রয় দিয়ে আছে। কিন্তু প্রশ্নে দিয়ে আছে ভাইয়া বিকৃত পণ্যের ব্যয়ের উপর 25%, বিকৃত পণ্যের ব্যয়ের উপর 25%, কিন্তু ভাইয়া দেয়া আছে বিক্রয়, তাহলে বিক্রয়ের উপর কত পার্সেন্ট? বিক্রয়ের উপর কত পার্সেন্ট ভাইয়া? বিক্রয়ের উপর হচ্ছে 20%, বিক্রয়ের উপর কত পার্সেন্ট? 20%, 20% করলে আমাদের কত আসবে? 2250 টাকা আসবে। এখন 2250 টাকার নাম কি ভাইয়া? 50 টাকার নাম হচ্ছে মুনাফা। এখন বিক্রয় কত? বিক্রয় 11,250, আর আমরা মুনাফা 2250 বাদ দিলে আমাদের 9,000 টাকা কি ভাইয়া? 9,000 টাকা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। 9,000 টাকা হচ্ছে ভাইয়া বিকৃত পণ্যের ব্যয়। এখন এই বিকৃত পণ্যের ব্যয় থেকে আমরা কি করব? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই 4,000 যোগ 6,000 টোটাল কত ভাইয়া? 10,000 যোগ বিকৃত পণ্যের ব্যয়, তাহলে আমরা কত পাবো? 1,000 টাকা পাবো। অ্যান্সার কত? বি নাম্বারটা 1,000 টাকা 1,000 টাকা 1,000 টাকা। ওকে, ডান ডান, ঠিক আছে, প্রত্যেকে পারছেন। অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা 1,000 টাকা 1,000 টাকা। ওকে ওকে, ঠিক আছে, 1,000 টাকা হবে। আশা করি বুঝতে পারছেন। সো এই প্রশ্ন প্যাটার্ন গুলো ভালো করে মাথায় রাখবেন। আসেন নেক্সট প্রশ্ন। 1,000 টাকা। ওকে, ডান। দেখি এটা বলেন, খুবই সহজ একটা প্রশ্ন। 8 নাম্বার প্রশ্ন কি বলছে ভাইয়া? এক মালিকানা কারবারের স্থিতিপত্রে চলতি সম্পত্তিগুলো কিভাবে আমরা সাজাই, কিভাবে আমরা সাজিয়ে থাকি। অর্থাৎ এক মালিকানা কারবারের স্থিতিপত্রে চলতি সম্পত্তি সমূহ কিভাবে, কোন ক্রমে সাজানো হয়, কোন ক্রমে সাজানো হয় দেখি বলেন। কোন ক্রমে সাজানো হয় স্থিতিপত্রে আমরা চলতি সম্পদগুলো কিভাবে সাজাবো? রবিন বলছে বি নাম্বারটা। বি নাম্বারটা কত ভাইয়া? নগদ জমা, ব্যাংক জমা, দেনাদার, মজুদ পণ্য। লাবুও বলছে ভাইয়া বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা। সাগর বলছে বি নাম্বারটা। এখন ভাইয়া আমাকে এভাবেও দিতে পারে, অথবা আমরা কিভাবে সাজাই ভাইয়া? কিসের ভিত্তিতে? আচ্ছা দেখি আমাকে বলেন তো ভাইয়া, এই যে আপনারা বললেন যে ভাইয়া খ নাম্বারটা কিসের ভিত্তিতে সাজাইছি, একটু বলেন তো ভাইয়া, ভিত্তিটা বলেন তো, কিসের ভিত্তিতে আমরা সাজাইছি? ভিত্তিটা কি? বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা, ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, বি নাম্বারটা। নগদ জমা, ব্যাংক জমা, দেনাদার, মজুদ পণ্য। এখন ভাইয়া কিসের ভিত্তি এটা? এটা কিসের ভিত্তি? কিসের ভিত্তিতে সাজানো হয়েছে? আমি কেন দেনাদার দিই নাই, অথবা আমি কেন মজুদ পণ্য দিই নাই? এটা কিসের ভিত্তি? কিসের ভিত্তিতে সাজানো হয়েছে? তারল্যের ভিত্তি। ঠিক আছে, কিসের ভিত্তি ভাইয়া? তারল্যের ভিত্তি। কত দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যাবে, তার মানে নগদ জমা, ব্যাংক জমা, দেনাদার, মজুদ পণ্য। ওকে, ডান ডান, এটাই সঠিক অ্যান্সার। 8 এর হবে খ নাম্বারটা। তারল্যের ভিত্তিতে কি করা হয়েছে ভাইয়া? সাজানো হয়েছে। ভিত্তি কোনটা? তারল্য। ঠিক আছে, তারল্য হবে, তারল্যর ভিত্তি। ওকে, ডান 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 ডান, খুব ভালো খুব ভালো। নেক্সট প্রশ্ন চলে আসেন। 9 নাম্বার প্রশ্ন দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কে পারে? 9 নাম্বার প্রশ্ন, 50 একক ভাইয়া, 50 একক। কত একক ভাইয়া? 50 একক, 50 একক বলছে। তারল্য, তারল্য। ওকে, ডান ডান। আসেন ভাইয়া এটা অ্যান্সার করেন। 50 একক দ্রব্য উৎপাদন খরচ হচ্ছে ভাইয়া, কাঁচামাল খরচ হচ্ছে 3,000 টাকা, মজুরি খরচ 1,000 টাকা, কারখানা উপরি খরচ হচ্ছে মজুরির 60%, বিক্রয় খরচ প্রতি এককে 3 টাকা হলে প্রতি একক কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে? দেখি বলেন। হ্যাঁ, তারল্য নীতি। ওকে, ডান। হ্যাঁ, এর আগেরটা হবে তারল্য। এটা অ্যান্সার করেন দেখি। খুব ভালো শিক্ষার্থী, ভালো স্টুডেন্ট কে আছেন? ভালো স্টুডেন্ট কে আছেন দেখি আমাকে বলেন ভাইয়া, এটার অ্যান্সার কত হবে? 50 একক দ্রব্য উৎপাদন করছে, এখন এর জন্য বিভিন্ন খরচ হয়েছে। এখন আমি কত টাকায় বিক্রয় করলে আমি মোট ব্যয়ের উপর 20% লাভ করব? কত টাকায় বিক্রয় করলে আমি মোট ব্যয়ের উপর 20% লাভ করতে পারবো? চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করে অ্যান্সার করেন। ওকে, আমি একটু একটু লিখি। প্রথমত আমাদের কাঁচামাল ব্যয় দিয়ে আছে কত? কাঁচামাল ব্যয় দিয়ে আছে 3,000। মজুরি ব্যয় দিয়ে আছে কত? মজুরি ব্যয় হচ্ছে 1,000 টাকা। মজুরি ব্যয় 1,000 টাকা। ভাইয়া কারখানা উপরি খরচ, ভাই কারখানা উপরি খরচ কত ভাইয়া? কারখানা উপরি খরচ বলছে ভাই 60%। 60% কিসের ভাইয়া? মজুরির। মজুরি কত?
মজুরি হচ্ছে 1000, 1000-এর 60%, 1000-এর 60% কত? 600, 600। তাহলে আমার মোট ব্যয় তাহলে আমার এখানে মোটামুটি উৎপাদন ব্যয় কত? 4600। কত হবে? 4600 কত? 4600। এরপরে কি আছে ভাইয়া? বিক্রয় খরচ। এনামুল বলছে সি নাম্বারটা। ওকে, এরপরে কি আছে ভাইয়া? বিক্রয় খরচ। বিক্রয় খরচ ভাইয়া প্রতি একক, প্রতি একক 3 টাকা। তাহলে 50 একক কত হবে? 50 একক হবে 150 টাকা। প্রতি একক 3 টাকা হইলে 50 একক কত? 150 টাকা। তাহলে আমার মোট ব্যয় কত? 4750। এটা কি ভাইয়া? এটা হচ্ছে মোট ব্যয়। এটা কি ভাইয়া? মোট ব্যয় 4750। ভালো করে ক্লিয়ার করেন। মোট ব্যয় কত? 4750, অর্থাৎ 50 এককের মোট ব্যয় হচ্ছে 4750। তাহলে এক এককের ব্যয় কত? এক এককের ব্যয় কত? 50 দিয়ে ভাগ করে দিব। 50 দিয়ে ভাগ করলে পাবো 95 টাকা। এটা কিসের? এক একক। একক প্রতি ব্যয় কত? একক প্রতি ব্যয় হচ্ছে 95 টাকা। একক প্রতি ব্যয় কত? 95 টাকা। 95 টাকা। তাহলে আমি ব্যয়ের উপর কি করব? ব্যয়ের উপর 20% লাভ করব। 20% লাভ করব। 20% লাভ হইলে কত আসবে? এখানে আসবে মেবি আপনার কত? 19 টাকা আসবে সম্ভবত। তাহলে 19 টাকা। আর মোট ব্যয় সহ, মোট ব্যয় সহ কত? 114 টাকা। 114 টাকা হবে। বলেন বুঝতে পারছেন কিনা? প্রত্যেকে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বলেন বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, 114 টাকা। অ্যান্সার যারা করতে পারছেন খুব কম, কয়েকজন 5-6 জন অ্যান্সার করছেন, বাকিরা পারেন নাই। বলেন ভাইয়া বুঝতে পারছেন কিনা? প্রত্যেকেই বুঝতে পারছেন কিনা যে ভাইয়া 114 টাকা কিভাবে আসছে? সবাই বুঝতে পারছেন কিনা বলেন? সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। প্রথমত কি বের করব ভাইয়া? প্রথমত ভাইয়া মোট ব্যয় 3000 টাকা, 1000 টাকা, 600 টাকা। তাহলে উৎপাদন ব্যয়, এরপরে বিক্রয় খরচ 150। তাহলে মোট ব্যয় হচ্ছে 4750। তাহলে আমি মোট উৎপাদন করছি কত? 50 একক। তাহলে একক প্রতি ব্যয় 95 টাকা। এটার উপর আমি 20% লাভ করব। তার মানে 20% লাভ সহ আমার মূল্য দাঁড়াবে 114 টাকা। আচ্ছা ভাইয়া আরেকবার বুঝাই দেন। আচ্ছা, আবার শুরু থেকে, আবার শুরু থেকে বাকিরা। আচ্ছা, অনেকে বুঝছে, অনেকে একটু আর একটু সমস্যা আছে। আচ্ছা, সমস্যা নেই, আমি আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আরেকবার বলেন ভাইয়া। ওকে, ঠিক আছে, বলতেছি, একটু একটু অপেক্ষা করি। আরেকবার ভাইয়া। ওকে ওকে, বলতেছি। ওকে, দেখেন, দেখেন আরেকবার, আরেকবার। প্রথমত ভাইয়া, ভাইয়া কাঁচামাল ব্যয়, আমাকে মোট ব্যয় বের করতে হবে। আমাকে কি লাগবে ভাইয়া? মোট ব্যয় লাগবে, মোট ব্যয়। এখন দেখেন তো ভাইয়া, কাঁচামাল ব্যয় কত? ভাইয়া কাঁচামাল ব্যয় হচ্ছে ভাইয়া 3000 টাকা। ওকে, বসাইলাম। ভাইয়া মজুরি ব্যয় কত? ভাইয়া মজুরি ব্যয় হচ্ছে 1000 টাকা। এরপরে বলছে ভাইয়া কারখানা উপরি খরচ। ভাইয়া কারখানা উপরি খরচ কত ভাইয়া? 600 টাকা। কিভাবে ভাইয়া? মজুরির কত পার্সেন্ট? মজুরি 60%। মজুরি 60%। এরপরে কি বলছে ভাইয়া? বিক্রয় খরচ। বিক্রয় খরচ প্রতি একক, প্রতি একক বলছে 3 টাকা। প্রতি একক 3 টাকা। তার মানে 50 এককে কত? 50 এককে 150 টাকা। 50 একক কত? 150। তাহলে মোট ব্যয় কত? মোট ব্যয় 4750। এটা কি ব্যয় ভাইয়া? মোট ব্যয়। এটা কি ব্যয়? মোট ব্যয়। এখন আমার কি লাগবে? একক প্রতি ব্যয়। একক প্রতি, তার মানে আমি 50 দ্বারা ভাগ করে দিব। 50 দ্বারা ভাগ করলে 95 টাকা পাবো কি ভাইয়া? 95 টাকা পাবো একক প্রতি ব্যয়। একক প্রতি ব্যয় কত? 95 টাকা। 95 টাকা। এখন আমাকে বলছে একক প্রতি কত টাকায় বিক্রয় করলে আমি 20% লাভ পাবো। এখন আমার ব্যয় হচ্ছে 95, তার মানে এখানে আমি লাভ করব 20%। তার মানে লাভ করতে হবে আমাকে কত টাকা? 19 টাকা। তাহলে আমি বিক্রয় করব কত টাকায়? 95 যোগ লাভ 19, টোটাল 114 টাকায় বিক্রয় করব। বলেন বুঝতে পারছেন কিনা? 95 যোগ 19, তাহলে আমার কি আছে? এটা হচ্ছে আমার ব্যয়, এটা হচ্ছে আমার ব্যয়, আর এটা হচ্ছে আমার কি? লাভ। তার মানে ব্যয় যোগ লাভ ইজিক্যাল টু কি? বিক্রয় মূল্য। ইজিক্যাল টু কি ভাইয়া? বিক্রয় মূল্য। বলেন বুঝতে পারছেন কিনা? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বলেন বুঝতে পারছেন কিনা বাকিরা? বাকিরা যে ভাই আমার মোট ব্যয় লাগবে। মোট ব্যয় পাওয়ার পর একটা পণ্য উৎপাদনে কত টাকা ব্যয়, দেন ওই একক প্রতি উৎপাদন আমি কত টাকা লাভ করব। তাহলে লাভ যোগ ব্যয় ইজিক্যাল টু কি ভাইয়া? বিক্রয় মূল্য। বলেন বুঝতে পারছেন কিনা? ওকে, ক্লিয়ার। ভালো করে মাথায় রাখবেন, প্রশ্ন সহজ, প্রশ্ন কিন্তু সহজ, কিন্তু মনে হইতে পারে একটু ঘুরানো পেঁচানো। বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলে ডান, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন ক্লিয়ার করেন।
ওকে জি, আসেন দেখি ভাইয়া বলেন। সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখা হয় কেন? সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখা হয় কেন? কখন রাখা হয়? যখন দেনাদারগণ দেউলিয়া হয়ে যাবে। যখন দেনাদার কি দেউলিয়া হয়ে যাবে, নাকি যখন দেনাদারগণ ব্যবসা বন্ধ করে দেয়, সম্ভাব্য কুঋণের জন্য ব্যবস্থা, নাকি কুঋণ অবলোপন করার জন্য? দেনা সন্দেহজনক দেনা সঞ্চিতি কেন করা হয়? আচ্ছা বুঝছি ভাইয়া, ওকে বুঝলে ডান। আসেন পরবর্তী প্রশ্ন। সন্দেহজনক দেনা সঞ্চিতি কেন করা হয়? সি নাম্বারটা, রবিন বলছে সি নাম্বারটা। সি নাম্বারটা মানে কি ভাইয়া? ব্যবস্থা রাখতে। সম্ভাব্য কুঋণের জন্য কি করব? ব্যবস্থা রাখতে। বাকিরা সি নাম্বারটা, রিশাদ বলছে সি নাম্বারটা। সি নাম্বারটা মানে কি? ব্যবস্থা। কিসের জন্য? ক্ষতির জন্য। ক্ষতির জন্য আমরা কি করব? ব্যবস্থা গ্রহণ করব। এটাকে আবার কি বলা হয়? এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় আগাম ব্যবস্থা। আগাম ব্যবস্থা, আগাম ব্যবস্থা, অর্থাৎ আপনার ক্ষতি হওয়ার আগে কি করবেন? আপনি একটা ব্যবস্থা গ্রহণ করে রাখবেন। ক্ষতি হওয়ার আগে ব্যবস্থা গ্রহণ করে রাখবেন। আশা করি পারছেন, আশা করি বুঝতে পারছেন। এটা সহজ একটা প্রশ্ন, সহজ একটা প্রশ্ন। সি নাম্বারটা, ওকে ডান। সি নাম্বারটা সঠিক আনসার কত ভাইয়া? সি নাম্বারটা, ওকে আলহামদুলিল্লাহ। নেক্সট প্রশ্ন, নেক্সট দেখি বলেন। দেখি বলেন, এই প্রশ্নটা ভাইয়া অনেকবার আসছে, অনেকবার আসছে। সহজ প্রশ্ন কিন্তু অনেকবার প্রশ্ন এটা জিজ্ঞেস করছে। দেখি বলেন তো ভাইয়া, দেখি বলেন। একটা অংশীদারির মূলধন যখন স্থির, তখন মূলধনের সুদ, উত্তোলনের সুদ লিপিবদ্ধ করা হয় কোন হিসাবে? কোন হিসাবে? কোন হিসাব? কোন হিসাব? মূলধন হিসাব, উত্তোলন হিসাব, চলতি হিসাব, নাকি এ প্লাস বি? এ প্লাস বি কোনটা হবে? রিশাদ বলছে গ নাম্বারটা, চলতি হিসাবে। ওকে দেখা যাক। একটা অংশীদারি ব্যবসার মূলধন যখন স্থির থাকে, তখন আমাদের যে পরিবর্তনের আইটেম, আমাদের কোন আইটেম ভাইয়া? পরিবর্তনের যে আইটেম সমূহ, পরিবর্তনের আইটেম, আইটেম কি কি ভাইয়া? মূলধনের সুদ, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ, বেতন, কমিশন, বেতন কমিশন, এগুলো আমরা কি করব? কোথায় দেখাবো? কোন হিসেবে আমরা এগুলো অন্তর্ভুক্ত করব ভাইয়া? কোন হিসাবে? গ নাম্বারটা, গ নাম্বারটা, গ নাম্বারটা ঠিক আছে। কোন হিসাবে ভাইয়া? চলতি হিসাবে। এই প্রশ্নটা সহজ কিন্তু অনেকবার জিজ্ঞেস করছে, অনেকবার আসছে প্রশ্ন এটা। কোন হিসাব ভাইয়া? চলতি হিসাবে আমরা কি করব? অন্তর্ভুক্ত করব। চলতি হিসাবে আমরা অন্তর্ভুক্ত করব। ওকে ডান ডান, পারছেন আশা করি। ওকে নেক্সট প্রশ্ন চলে আসেন, নেক্সট প্রশ্ন দেখি। এটা বলেন ভাইয়া, এটা বলেন। 12 নম্বর প্রশ্ন, 12 নাম্বার প্রশ্ন কি বলছে? ক্রয় মূল্য 10,000, আয়ুষ্কাল 20 বছর, ক্রমহ্রাসমান পদ্ধতিতে তৃতীয় বছর। কত বছর ভাইয়া? তৃতীয় বছর। ক্রমহ্রাসমান পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত? দেখি বলেন। তৃতীয় বছর পদ্ধতি কোনটা? পদ্ধতি হচ্ছে ক্রমহ্রাসমান। ক্রমহ্রাস, ক্রমহ্রাস পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত? ক্রমহ্রাস পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত হবে? বলে ফেলেন। ক্রমহ্রাসমান পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত? সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। প্রথমত কি লাগবে? অবচয় হার লাগবে। ক্রমহ্রাসমানের জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে অবচয় হার। অবচয় হার লাগবে। হারের সূত্র কি ভাইয়া? হারের সূত্র কি ভাইয়া? এখানে আমরা কি করব? 2 দ্বারা গুণ করতে পারি, অথবা 200 ইনটু আয়ুষ্কাল। 200 ইনটু আয়ুষ্কাল, 200 ইনটু আয়ুষ্কাল কত হবে? 12। রিশাদ বলছে 810 টাকা হবে। রিশাদ বলছে 810 টাকা। বাকিরা বলেন 800 টাকা হবে, নাকি 1000, নাকি 900? আমার কি হবে? অবচয় হার লাগবে। অবচয় হার আসবে কত পার্সেন্ট? 10% আসবে। অবচয় হার আসবে কত পার্সেন্ট? 10%। অমিয় বলছে ক নাম্বারটা, ক নাম্বারটা। তাহলে তাহলে 10,000, 10,000-এর প্রথমত 10%, 10% দিলে 1000 টাকা অবচয় প্রথম বছর। প্রথম বছর। নেক্সট বছর বই মূল্যের উপর ধরবো, অবচয় বাদ দিয়ে 9,000, 9,000-এর কত পার্সেন্ট? 10%। কত হবে? 900। কোন বছর? দ্বিতীয় বছর। এর পরের বছর 8,100-র উপর কত পার্সেন্ট? 10%। কত ভাইয়া? 810 টাকা। কোন বছর? তৃতীয় বছর। আমাকে জানতে চাইছে তৃতীয় বছরের অবচয় কত হবে। এই যে রবিন বলছে 900 টাকা। হবে না,
900 টাকা হবে না। এখানে দেখেন 900 বিয়োগ করার পরে 100 বেড়ে যাবে, 100 বেড়ে যাবে, 100 বেড়ে গেলে অবচয়ের মধ্যে 10 টাকা চলে আসবে। তাহলে তৃতীয় বছরের অবচয় কত হবে ভাইয়া? তৃতীয় বছরের অবচয় হবে 810 টাকা। তৃতীয় বছরের অবচয় কত? 810 টাকা। বাকিরা আলহামদুলিল্লাহ প্রত্যেকে রাইট অ্যান্সার দিছেন। তৃতীয় বছরের অবচয় কত? 810 টাকা। ওকে ভাইয়া, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। আশা করি এটা ক্লিয়ার। ক্লিয়ার। নেক্সট দেখি, বলেন কমিশন। কমিশনেরটা বলেন, কমিশনেরটা বলেন। আমি খুব সহজভাবে শিখাইছি কমিশনের ব্যাপারটা, পুরো প্রশ্ন পড়ার দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, 810 টাকা। পুরো প্রশ্ন পড়ার দরকার নাই, জাস্ট দুইটা আইটেম দেখবো, দেন কাজ করে ফেলেন। কমিশন কত টাকা দেখি বলেন। ব্যবস্থাপকের কমিশন চার্জ করার পরবর্তী নিট লাভের 10% কমিশন প্রদান করে। কমিশন পূর্ব নিট লাভ 40,000 টাকা হলে কমিশন কত টাকা? কমিশন কত টাকা? আমি খুব সহজ ভাবে কিন্তু শিখাইছি, আমি খুব সহজ সূত্রে শিখাইছি। এখন বলেন এই তিনটার মধ্যে কোনটা হবে? ক নাম্বার হবে, খ নাম্বার, নাকি গ নাম্বার, নাকি ঘ নাম্বার? কমিশন কত টাকা হবে? কমিশন কত টাকা হবে? না পারলে সালেন্ডার, না পারলে সালেন্ডার। যে ভাই পারি না, না পারলে বলে দিতে হবে, না পারলে বলে দিতে হবে। আমি খুব সহজভাবে শিখাইছি, আমি খুব সহজভাবে শিখেছি। জাস্ট আমি দেখব কি কমিশন পূর্ব মুনাফা দেয়া আছে নাকি পরবর্তী মুনাফা দেয়া আছে, কমিশন পূর্ব দেয়া আছে নাকি পরবর্তী দেয়া আছে, জাস্ট এটা খেয়াল করব। গ নাম্বারটা বলছেন, গ নাম্বারটা বলছেন 4,000 টাকা। ওকে, দেখা যাক বাকিরা। এনামুল বলছে ডি নাম্বারটা। আমি জাস্ট খেয়াল করব। রত্নভূমি সি নাম্বারটা। এত বড় করে বলছেন, এত বড় করে বলে তো লাভ হয় না, অ্যান্সার তো ভুল। সি নাম্বারটা হবে না, সি নাম্বারটা হবে না। রবিন বলছে 3636। ঠিক আছে, তাহলে আমি জাস্ট একটা কথা বলবো, খেয়াল করবেন কি ভাইয়া, পূর্ববর্তী মুনাফা দেয়া আছে নাকি পরবর্তী দেয়া আছে। অমি, অমি গ নাম্বারটা কেন পড়াইছি, কি পড়াইলাম তো, প্রাইভেট বেচে এগুলো পড়াইছি ভালো করে। আমি খেয়াল করব কি ভাইয়া, পূর্ববর্তী দেয়া আছে নাকি পরবর্তী দেয়া আছে। ভাইয়া পূর্ব মুনাফা দেয়া থাকলে মানে কি ভাইয়া, পূর্ব মুনাফা বসে যাবে। এখন পূর্ব মুনাফা মানে কি ভাইয়া, পূর্ব মুনাফা মানে এখানে বেশি টাকা আছে। ভাইয়া বেশি হলে নিচে কি হবে, যোগ হবে। কতর সাথে? 100 যোগ কমিশন হার ইনটু কমিশন হার, 100 যোগ কমিশন হার ইনটু কমিশন হার। তাহলে ক্যালকুলেশন করে ফেলেন, এখানে কত আসবে? মেবি কত, 363, 363 এরকম কিছু। দেন এটাকে 36 এরকম সামথিং কিছু, দেন এটা আপনি 10 দ্বারা কি করে দিবেন, গুণ করে দিবেন। অ্যান্সার আসবে কত? 3636। জাস্ট আমি খেয়াল করব। আচ্ছা আদাব ভাই, অ্যান্সার হচ্ছে 3636। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার কত ভাইয়া? 3636। জাস্ট আমি খেয়াল করবো ভাইয়া, পূর্ববর্তী মুনাফা দিয়ে আছে নাকি পরবর্তী দিয়ে আছে। ভাইয়া পূর্ব মানে কি ভাইয়া, পূর্ব মানে টাকা বেশি, টাকা বেশি হইলে যোগ। ভাইয়া পরবর্তী মানে টাকা কম, টাকা কম হইলে বিয়োগ। দেন আমার বাকি প্রসেসটা সেম থাকবে, এখানে টাকা বসাবো, যোগ করব, যদি পূর্ব থাকে যোগ, পরবর্তী হইলে বিয়োগ। দেন এখানে কমিশন হার, এখানে কমিশন হার, এখানে কমিশন হার পরবর্তী। এই যে এখন খেয়াল করছেন, সেগুলো ভালো করে খেয়াল করতে হবে, নাহলে পরীক্ষার হলে নেগেটিভ চলে আসবে। সো আশা করি এটা বুঝতে পারছেন। 3,600 টাকা হবে, 3,600 টাকা। ওকে ডান, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। ওকে, আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখি এটা কি পারে। 14 নাম্বার। বুঝছি, ওকে বুঝতে পারলে ডান। আসেন দেখি ভাই, এটা বলেন, এটা বলেন মোট ভাড়া কত টাকা, বকেয়া ভাড়া কত টাকা। এই প্রশ্ন দেখা যায়। মোট ভাড়া কত, বকেয়া ভাড়া কত, চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। মোট ভাড়া কত টাকা, আর যারা পারবেন না জানাই দিবেন যে ভাইয়া পারি না বা বুঝতেছি না। মোট ভাড়া কত টাকা, অথবা এবং বকেয়া ভাড়া, মোট ভাড়া এবং বকেয়া ভাড়া কত টাকা। এটা কত টাকা হবে, মোট ভাড়া কত অথবা বকেয়া ভাড়া কত, একসাথে দুইটা উত্তর জানতে চাওয়া হয়েছে। যারা পারবো না তারা জানাই দিব, এই প্রশ্নটা ক্লিয়ার করে যাবেন ভালো করে,
এরকম দুই একটা প্যাটার্নের প্রশ্ন আছে যেগুলো আমাদের ভার্সিটি অ্যাডমিশনে দেখা যায়, গুচ্ছতেও পাওয়া যায়, রাজশাহীতেও পাওয়া যায়, রাজশাহীতেও পাওয়া যায়। অ্যান্সার করেন 75 15,000 নাকি 90 30,000 নাকি 90 18,000 নাকি 65 13,000, কত টাকা হবে? কত টাকা হবে? এখনো আমি উত্তর পাই নাই, এখনো আমি উত্তর পাই নাই, দ্রুত উত্তর করেন। 14 এর এ এনামুল বলছে এই নাম্বারটা 75 এবং 15,000 টাকা, 75 এবং 15,000 টাকা। বাকিরা বাকিরা অ্যান্সার করেন তো ভাইয়া, এটা কত টাকা হবে? এখনো আমি উত্তর পাচ্ছি না, এখনো আমি সঠিক উত্তর পাচ্ছি না। রিশাদ বলছে 90 এবং 18,000 টাকা, রবিন বলছে ক নাম্বারটা অর্থাৎ 75 এবং 15,000 টাকা। ওকে বাকিরা আসেন, বাকিদের উত্তরে কোনো খবর নাই, আসেন আমরা একটু ক্লিয়ার করি, আমরা একটু ভালোভাবে ক্লিয়ার করি। আমি সঠিক উত্তর পাইছি একটা, দুইটা পাইছি সঠিক উত্তর। আসেন আমরা যদি একটু ক্লিয়ার করি। ভাইয়া ভাড়া প্রদান করছি কত? ভাইয়া ভাড়া দিছি 75,000 টাকা, ভাড়া দিছি 75, এর মধ্যে 3,000 টাকা কি বেরোচ্ছে ভাইয়া? 3,000 টাকা হচ্ছে ভাইয়া 2008 সালের, 3,000 টাকা হচ্ছে ভাইয়া 2008 সালের টাকা। ভালো করে ক্লিয়ার করেন, অনেক অ্যান্সার ভুল আছে, অনেক অ্যান্সার ভুল আছে, কয়েকজনের উত্তর সঠিক। 2007 সালের আমি কি করছি ভাইয়া? আমি ভাড়া প্রদান করছি 75, এর মধ্যে 8 সালের হচ্ছে 3,000 টাকা। তার মানে এই বছরের ভাড়া কত দিছি? এই বছরের ভাড়া দিছি 72,000 টাকা, এই বছরের ভাড়া 72,000 টাকা। এটা কখন? 72,000 টাকা হচ্ছে এই বছরের, এই বছরের ভাড়া হচ্ছে কত? 72,000 টাকা। এখন আপনাকে কি বলছে, এই বছর আপনি যে ভাড়াটা প্রদান করবেন তার 5/1 অংশ কি থাকবে? বকেয়া থাকবে। 5/1 অংশ কি থাকবে? অর্থাৎ 1 অংশ বকেয়া থাকবে, 5/1 অংশ বকেয়া। তার মানে আপনি পরিশোধ করবেন কত অংশ? পরিশোধ করবেন 4 অংশ। 4 অংশ কি করবেন? পরিশোধ করবেন। 4 অংশ কি করবেন? পরিশোধ করবেন। এখন আপনি পরিশোধ করছেন 72,000 টাকা, 72,000 টাকা। তার মানে এটা কয় অংশ? 4 অংশ। তার মানে 72,000 টাকা আমি পরিশোধ করছি কয় অংশ? 4 অংশ। তার মানে 1 অংশ কি ভাইয়া? 1 অংশ থাকে বকেয়া। বকেয়া কত হবে? বকেয়া হবে 18,000 টাকা। এই 1 অংশের নাম কি ভাইয়া? বকেয়া। বকেয়া অংশ। কি অংশ? বকেয়া। কত অংশ? 1 অংশ। ভাড়া দিছি কয় অংশ? 4 অংশ। মোট হবে কত? 18 বকেয়া, ভাড়া দিছি 72, মোট হচ্ছে কত ভাইয়া? মোট ভাড়া 90, মোট ভাড়া 90, আর বকেয়া ভাড়া কত? 18,000 টাকা। বলেন বুঝতে পারছেন কিনা? অ্যান্সার হবে কত? 90,000 এবং 18,000 টাকা, 90,000 এবং 18,000 টাকা। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন, ভালো করে ক্লিয়ার করেন ভাইয়া, প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, রাজশাহীতে জিজ্ঞেস করবে। আমি ভাড়া দিছি কত? 75 এই বছর, কিন্তু এর মধ্যে 3,000 টাকা হচ্ছে পরবর্তী বছরের জন্য। তাহলে এই বছর প্রদান করছি 72,000 টাকা, 72,000 টাকা। এখন বলছে 5/1 অংশ বকেয়া থাকবে মোট ভাড়া। তার মানে 4 অংশ পরিশোধ, 1 অংশ বকেয়া। তার মানে 72,000 টাকা হচ্ছে 4 অংশ, 1 অংশ থাকবে বকেয়া। বকেয়া 18, পরিশোধ 72, মোট 90 হচ্ছে মোট ভাড়া। বকেয়া ভাড়া কত? বকেয়া ভাড়া হচ্ছে 18,000 টাকা। তাহলে পরিশোধ কত? পরিশোধ হচ্ছে 72,000 টাকা। বলেন সবার 100 ক্লিয়ার? ভাইয়া আর একবার, বাকিরা বুঝতে পারছেন নাকি আবার ক্লিয়ার করতে হবে? বাকিরা কি বুঝতে পারছেন নাকি আবার ক্লিয়ার করে দিব? প্রশ্ন কিন্তু সহজ, আপনাদের মাথায় এখনো খেলতেছে না। প্রশ্নগুলো নিয়ে আপনাকে খেলতে হবে, প্রচুর খেলতে হবে। আপনাকে কিভাবে ঘুরাচ্ছে, আপনি ওদেরকে কিভাবে ঘুরাবেন, কিন্তু ওরা আপনাকে যেভাবে ঘুরাচ্ছে খেলাচ্ছে আপনি সেভাবে খেলতে পারতেছেন না। বাকিরা বুঝতে পারছেন নাকি আবার ক্লিয়ার করতে হবে? বুঝছি, বাকিরা বুঝে নাই এখনো অনেকে বুঝে নাই। জি ভাই বুঝছি, আচ্ছা বুঝতে পারছেন। বাকিরা আবার একবার, লাস্ট ওয়ান। ভাইয়া দেখেন, 7 সালে ভাড়া দিছি কত? 7 সালে ভাড়া দিছি 75,000 টাকা, কিন্তু 2008 সালের জন্য রয়ে যাবে কত? 2008 সালের জন্য হচ্ছে 3,000 টাকা। তার মানে এটা আমার এ বছরের না, এটা আমার এ বছরের না। তাহলে আমার এ বছরের কত? এই বছরের 72,000 টাকা, এই বছরের 72,000 টাকা। এখন প্রশ্নে কি বলছে? মোট ভাড়ার 5/1 অংশ, 1 অংশ কি থাকবে? 1 অংশ থাকবে বকেয়া, 1 অংশ থাকবে বকেয়া। মোট ভাড়া
5 অংশ কি মোট ভাড়া, মোট ভাড়া তার মানে 4 অংশ কি ভাইয়া 4 অংশ পরিশোধ, 4 অংশ কি 4 অংশ হচ্ছে ভাইয়া পরিশোধ, 4 অংশ হচ্ছে ভাইয়া পরিশোধ। এখন 4 অংশ পরিশোধ করছি কত টাকা 72,000 টাকা, তার মানে এক অংশ কত, এক অংশ হচ্ছে 18,000 টাকা। তাহলে এই 18,000 টাকা বলছে কি বকেয়া, বকেয়া তার পরিশোধ কত অংশ 4 অংশ, তার মানে বকেয়া যোগ পরিশোধ, বকেয়া যোগ পরিশোধ ইজিক্যাল টু কি মোট ভাড়া, মোট ভাড়া, মোট ভাড়া তার মানে মোট ভাড়া কত হবে, মোট ভাড়া কত হবে 72 যোগ 18 90 মোট ভাড়া। আর এটা কি এটা বকেয়া ভাড়া, এটা বকেয়া ভাড়া। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। প্রশ্ন বুঝতে হবে ভালো করে, প্রশ্ন বুঝতে হবে ভালো করে। ডান ডান, আশা করি ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখি বলেন, এটাও ভালো করে কে পারে দেখি, কে পারে দেখি। পরিবর্তনশীল ব্যয় একক প্রতি উৎপাদন, প্রশ্ন মাস জিজ্ঞেস করে, প্রশ্ন মাস জিজ্ঞেস করে 4টা লাইন থেকে। দেখি বলেন ভাইয়া পরিবর্তনশীল ব্যয় একক প্রতি উৎপাদনে কি থাকে, স্থির থাকে, হ্রাস পায়, বৃদ্ধি পায় নাকি পরিবর্তিত হয়? সবার থেকে আমি উত্তর চাই, সবার থেকে আমি এই উত্তরটা চাই, সবাই উত্তরটা করেন, সবার থেকে আমি উত্তরটা চাই। রিশাদ অ্যান্সার করে দিছে যে 15 ক নাম্বারটা হবে, বাকিটা দেখি বলেন, বুঝে শুনে অ্যান্সার করতে হবে। 15 কত হবে? ওকে হাসনা বুঝতে পারছেন, ওকে ডান। দেখি 15 অ্যান্সার করেন, 15 এর উত্তর কত হবে, 15 এর উত্তর কত হবে? 15 এর উত্তর কত হবে ভাইয়া? পরিবর্তনশীল ব্যয় ক নাম্বারটা, ক নাম্বারটা পরিবর্তনশীল ব্যয় একক প্রতি উৎপাদনে কি হয়, একক প্রতি উৎপাদনে সে কি স্থির থাকে নাকি সে হ্রাস পায় নাকি সে বৃদ্ধি পায় নাকি সে পরিবর্তিত যেমন আছে তেমন থেকে যায়? এ নাম্বারটা, এ নাম্বারটা, এ নাম্বারটা। ওকে ওকে, আশা করি তাহলে বোঝানো লাগবে না। ডান ডান। তাহলে ভাইয়া পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় ভাইয়া মোট পরিমাণে কি ভাইয়া, মোট পরিমাণে, মোট পরিমাণে কি হয়, মোট পরিমাণে পরিবর্তনশীল, মোট পরিমাণে পরিবর্তনশীল। একক প্রতি কি ভাইয়া, একক প্রতি স্থির, একক প্রতি স্থির থাকে, একক প্রতি স্থির থাকে। ওকে ডান ডান ডান, ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। একক প্রতি কি হবে, স্থির হবে, স্থির হবে। নেক্সট প্রশ্ন দেখি বলেন, করের ম্যাথ, কর থেকে প্রশ্ন জিজ্ঞেস করছে, বলছে করের পরিমাণ কত টাকা, করের পরিমাণ কত টাকা, নিট মুনাফা 8,000 টাকা, করের হার হচ্ছে 20%, কর কত টাকা হবে, 1600 টাকা, 2000 টাকা, 800 টাকা নাকি 2000 টাকা? করের পরিমাণ কত হবে? ওকে হৃদয় বলছে ক নাম্বারটা, হ্যাঁ ঠিক আছে, এর আগেরটা ক নাম্বারটা হবে। এখন বলেন করের পরিমাণ কত টাকা যদি নিট মুনাফা হয় 8,000 টাকা? আচ্ছা আমার কথা উল্টা পাল্টা উচ্চারণ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আসেন নেক্সট। করের পরিমাণ কত টাকা, করের পরিমাণ কত টাকা যদি কর পূর্ব আয়ের উপর 20% হারে কর প্রদান করা হয়, নিট মুনাফা যদি 8,000 টাকা হয়? এনামল বলছে ভাইয়া বি নাম্বারটা 2,000 টাকা বলছে। বাকিরা বলে ফেলেন, বাকিরা বলে ফেলেন কত টাকা হবে। ওকে রিশাদও বলছে 2,000 টাকা। ওকে আমি দুইটা অ্যান্সার পাইলাম 2,000 এর দিকে, দুইটা অ্যান্সার পাইলাম। ওকে তিনটা অ্যান্সার পাইলাম 2,000 টাকার দিকে। ওকে করের ম্যাথ তাহলে আলহামদুলিল্লাহ সবাই পারে। 2,000 টাকা, দৃষ্টিও বলছে 2,000 টাকা। ওকে 2,000 টাকা হবে। তাহলে আমরা কি করব, কর পূর্ব, কর পূর্ব সবসময় 100, করের হার 20%, তাহলে কর পরবর্তী অথবা নিট মুনাফা, কর পরবর্তী অথবা নিট মুনাফা কত পার্সেন্ট, 80%, 80% বা 80 ভাগ। তার মানে 80 ভাগের মূল্য কত, 80 ভাগের মূল্য দিয়েছে 8,000 টাকা, 80 দ্বারা ভাগ করব তাহলে কত আসবে, 100 টাকা আসবে, 100 টাকা। করের হার কত 20%, তার মানে 20 দ্বারা গুণ করলে 2,000 টাকা। বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা ঠিক আছে। করের হার কত ভাইয়া 2,000 টাকা, 2,000 টাকা। ডান 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 ডান, 2,000 টাকা। ওকে ঠিক আছে, ঠিক আছে নেক্সট চলে আসেন। দেখি বলেন, দেখি এটা চিন্তা ভাবনা করে বলেন, উদ্বৃত্ত পত্রের যোগফলকে প্রভাবিত করবে না? দেখি এটা বলেন, চিন্তা ভাবনা করে বলেন, উদ্বৃত্ত পত্রের যোগফলকে প্রভাবিত করবে না কোনটি? উদ্বৃত্ত পত্রের যোগফলকে প্রভাবিত করবে না কোনটি, প্রভাবিত করবে না কোনটি? 200 টাকার প্রদেয় বিল পরিশোধ, মালিক কর্তৃক টাকা উত্তোলন, নগদে সম্পত্তি ক্রয় নাকি ধারে হবে? এটা কি হবে, ধারে, ধারে 5,000 টাকার পণ্য ক্রয়,
ধারে 5,000 টাকার পণ্য ক্রয়, কোনটা হবে? প্রদেয় বিল পরিশোধ, টাকা উত্তোলন, নগদে সম্পত্তি ক্রয়, নাকি ধারে 5,000 টাকার পণ্য ক্রয়? উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে না, যোগফলকে প্রভাবিত করবে না। সি নাম্বারটা। আচ্ছা, একজন বলছে সি নাম্বারটা, বাকিরা বলেন, বাকিরা বলেন, চিন্তা ভাবনা করেন, জাবেদা করেন। এখন ভাইয়া উদ্বৃত্ত যোগফলকে প্রভাবিত করে না, কোন পাশের, কোন পাশের আইটেম, কোন পাশের? হিসাব সমীকরণের কোন পরিবর্তন? এক পাশের পরিবর্তন। এক পাশের পরিবর্তন কি করে না? পরিবর্তন করে না, প্রভাবিত করে না, এক পাশের। হৃদয় বলছে খ নাম্বারটা। ওকে, আমরা দেখব, আমরা দেখব উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে না কোনটা ভাইয়া? প্রভাবিত করবে না কোনটা? জাবেদা করেন, জাবেদা করেন, জাবেদা করেন ভালোভাবে, জাবেদা করেন ভালোভাবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জাবেদা করেন, যখন দেখবেন দুই পাশ চলে আসবে, দুই পাশ আসলে কি হবে না? হবে না। এটা কই পাশে যাবে? এক পাশে যাবে, এক পাশে, এক পাশে। কত নাম্বারটা বলছেন? গ নাম্বারটা। গ নাম্বারটা, গ নাম্বারটা হবে। তার মানে উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে না, কোনটা ভাইয়া? কোনটা? গ নাম্বারটা, গ নাম্বারটা ভাইয়া। জাবেদা কি? নগদে সম্পত্তি ক্রয়, ভাইয়া সম্পদ ক্রয় করলে সম্পদ বাড়বে, নগদ টাকা চলে যাবে, তার মানে সম্পদ কি থেকে যাবে? সম্পদ অপরিবর্তিত, অপরিবর্তিত থেকে যাবে। সম্পদ কি থেকে যাবে? অপরিবর্তিত। তার মানে উদ্বৃত্তপত্রের যোগফল কি থেকে যাবে? একই থেকে যাবে। তাহলে কি করবে না? প্রভাবিত করবে না, প্রভাবিত করবে না। সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস, ঠিক আছে, সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। এখন ভাইয়া, এখন ভাইয়া আমাকে বলেন তো ভাইয়া, আমরা কেন ঘ নাম্বারটাকে উত্তর করি নাই? ঘ এর জাবেদা করেন তো, ঘ নাম্বারটা জাবেদা দেন তো, জাবেদা করেন তো, ঘ নাম্বারটা জাবেদা। ধারে 5,000 টাকার পণ্য ক্রয়, ঘ নাম্বারটা জাবেদা করেন তো। ওকে, এ প্লাস এ মাইনাস, ঠিক আছে, এ প্লাস এ মাইনাস আমরা গ নাম্বারে পাইছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ঘ নাম্বারটা কেন উত্তর করি নাই? ঘ নাম্বারটা আমরা কেন উত্তর করি নাই ভাইয়া? এখানে তো আমি পণ্য ক্রয় করছিলাম ধারে, ধারে। দেখি বলেন, এটা ভালো করে বুঝতে হবে, ভালো করে বিশ্লেষণ করে বুঝতে হবে। ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট। হ্যাঁ, রিশাদ বলছে কি ভাইয়া? রিশাদ বলছে ভাইয়া ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট, প্রদেয় ক্রেডিট। এখন ভাইয়া ক্রয় এক পাশের, প্রদেয় ওরা তো এক পাশের আইটেম। একটা কি হবে? ক্রয়ের ফলে মালিকানা সত্য হ্রাস, ধারের ফলে এল বৃদ্ধি, তাহলে তো এটা এক পাশের, তাহলে তো এটা এক পাশের পরিবর্তন। এক পাশের হলে তো প্রভাবিত করবে না, প্রভাবিত করবে না। ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি, এই তো লাগছে ভেজাল, লাগছে ভেজাল, লাগছে ভেজাল। আচ্ছা, এই দায় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে সমাধানটা কি ভাইয়া? সমাধানটা কি হবে ভাইয়া? সমাধানটা হবে ভাইয়া, আমরা পণ্য ক্রয়কে, পণ্য ক্রয়কে কি হিসাবে? পণ্য ক্রয়কে আমরা, আমরা কি করব? মজুদ হিসেবে অন্তর্ভুক্ত করব। ভাইয়া মজুদ কি? ভাইয়া মজুদ হচ্ছে ভাইয়া সম্পদ, আমরা পণ্য ক্রয়কে সম্পদ হিসেবে গণ্য করব। তাহলে কি হবে? সম্পদ বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে, দায় বেড়ে যাবে। তাহলে কয় পাশ? সেটা হয়ে যাবে দুই পাশ, সেটা হয়ে যাবে দুই পাশ। যার জন্য আমরা অ্যান্সার করছি কাকে? গ নাম্বারটাকে। যার জন্য আমরা অ্যান্সার করছি কাকে? গ নাম্বারটাকে। বলেন বুঝতে পারছেন কিনা? এইরকম প্রশ্ন কিন্তু দেখা যায়, সো আমাকে ভালো করে বিশ্লেষণ করে অ্যান্সার করতে হবে। এখন আমরা তো একসাথে দুইটা উত্তর করতে পারবো না, দুইটা উত্তর করতে পারবো না। তার মানে যেটাকে উত্তর করতে পারবো না সেটার পিছনে অবশ্যই একটা কি আছে? লজিক আছে। পণ্য ক্রয়কে আমরা মজুদ হিসেবে অন্তর্ভুক্ত করলে মজুদ হয়ে যাবে সম্পদ, আর তার মানে সম্পদ বেড়ে যাবে, দায় বেড়ে যাবে। দায় বেড়ে গেলে কি হবে? দুই পাশ হয়ে যাবে, দুই পাশ। বলেন বুঝতে পারছেন? হ্যাঁ, মজুদ পণ্য ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, তাহলে দুই পাশ, দুই পাশ হলে প্রভাবিত করবে। কিন্তু এটা হচ্ছে গ নাম্বারটা হচ্ছে ভাইয়া এক পাশ, এক পাশ প্রভাবিত করবে না। নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, ঠিক আছে, অমি নিত্য বা অবিরত। বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা আমরা কেন গ নাম্বারটা উত্তর করি নাই? বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা বলেন, বুঝতে পেরেছেন কিনা? 17টা প্রশ্ন ডান, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? ওকে,
নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে? কোনটি রেওয়া মিলে ক্রেডিট হয় না? কোনটি রেওয়া মিলে ক্রেডিট হয় না? ক্রেডিট হয় না, দেখি বলেন। হ্যাঁ, ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ঠিক আছে। এখন বলেন ভাইয়া, নিচের কোনটি রেওয়া মিলে ক্রেডিট হয় না? সঞ্চিতি তহবিল, ব্যাংক জমাতিরিক্ত, আন্তঃফেরত নাকি উত্তোলনের সুদ? রেওয়া মিলে ক্রেডিট হয় না। জি ভাইয়া বুঝছি, ওকে বুঝলে ডান। নেক্সট, রেওয়া মিলে ক্রেডিট হয় না কোনটি? নিচের কোনটি রেওয়া মিলে ক্রেডিট হয় না? সঞ্চিতি তহবিল, ব্যাংক জমাতিরিক্ত, আন্তঃফেরত নাকি উত্তোলনের সুদ? আলবি বলছে গ নাম্বারটা, আন্তঃফেরত বলছে। বাকিরা বলেন, বাকিরা হৃদয়ে বলছে ভাই গ নাম্বারটা, গ নাম্বারটা, ওকে গ নাম্বারটা। সি নাম্বারটা, সি নাম্বারটা, সি নাম্বারটা কি ভাইয়া? সি নাম্বারটা বলছে ভাই আন্তঃফেরত। আন্তঃফেরতের অপর নাম কি ভাইয়া? অপর নাম কি ভাইয়া? অপর নাম বিক্রয় ফেরত। আন্তঃফেরতের অপর নাম কি? বিক্রয় ফেরত। ভাইয়া বিক্রয় কি ভাইয়া? বিক্রয় হচ্ছে ভাইয়া ক্রেডিট জের, কিন্তু বিক্রয় ফেরত কোন জের ভাইয়া? বিক্রয় ফেরত হচ্ছে ভাইয়া ডেবিট জের। বিক্রয় ফেরত কোন জের ভাইয়া? ডেবিট জের। বিক্রয় ফেরত কোন জের? ডেবিট জের। তার মানে এটা কি হবে না? ক্রেডিট হবে না, ক্রেডিট হবে না। আর সকল সঞ্চিতি কি হয়? ক্রেডিট হয়, শুধুমাত্র একটা বাদে, একটা বাদে, ব্যাংক জমাতিরিক্ত দায়, দায় হলে ক্রেডিট, উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট। সি নাম্বারটা হবে, সি নাম্বারটা। ওকে, ডান 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 ডান, ওকে ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 19 নাম্বার প্রশ্ন আমরা চলে যাই। দেখি ভাইয়া বলেন তো, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মুনাফা কত টাকা? মুনাফা কত টাকা হবে? ব্যবসার প্রারম্ভিক দিয়ে আছে পহেলা জানুয়ারি, পহেলা জানুয়ারি সম্পদ এবং দায়, 31 ডিসেম্বর সম্পদ দায়, বলছে মুনাফা কত টাকা? মুনাফা কত টাকা দেখি বলেন, মুনাফা কত টাকা? মুনাফা কত টাকা দেখি বলেন। মুনাফা হবে কত টাকা? 1300 টাকা, 1500, 2300 নাকি 3300 টাকা? কত টাকার মুনাফা আমি বের করব এখান থেকে? অ্যান্সার করেন, অ্যান্সার করেন। আচ্ছা, অনেকেই গ্রুপ থেকে ক্লাস করতেছেন। আচ্ছা, গ নাম্বারটা, আমি একটা উত্তর পাইছি গ নাম্বার। ওকে, দেখা যাক বাকিরা অ্যান্সার করেন। আমাকে এটা ভালো করে হিসাব করতে হবে। ভাইয়া প্রারম্ভিক কি দিয়ে আছে ভাইয়া? 2300, 2300। আচ্ছা, সি নাম্বারটা 2300। ভাই প্রারম্ভিক সম্পদ দিয়ে আছে 5000 টাকা। এরপরে দায় দিয়ে আছে ভাইয়া 2500। তার মানে ভাইয়া প্রারম্ভিক মালিকানা সত্ত্ব ভাইয়া 2500। এরপরে ভাইয়া সমাপনীতে চলে গেছে সরাসরি। ভাইয়া সমাপনী সম্পদ বলছে 6500। এবং দায় বলছে কত টাকা ভাইয়া? দায় বলছে 1700 টাকা। দায় বলছে 1700 টাকা। দায় বলছে কত টাকা? 1700 টাকা। তাহলে, তাহলে সমাপনী মালিকানা সত্ত্ব কত টাকা? সমাপনী মালিকানা সত্ত্ব কত টাকা? সমাপনী মালিকানা সত্ত্ব দাঁড়াবে, সমাপনী মালিকানা সত্ত্ব দাঁড়াবে 4800 টাকা। 4800 টাকা। তার মানে এই যে এখানের গ্যাপটা, এটা আমার কত? 2300 টাকা কি মুনাফা? 2300 টাকা কি মুনাফা? মুনাফা, মুনাফা কত টাকা? 2300 টাকা, 2300 টাকা। তাহলে সঠিক অ্যান্সার কত ভাইয়া? গ নাম্বারটা। মুনাফা কত ভাইয়া? 2300 টাকা। মুনাফা কত ভাইয়া? 2300 টাকা। ওকে, ডান ডান, পারছেন আলহামদুলিল্লাহ। নেক্সট এন্ড লাস্ট প্রশ্ন, নেক্সট এন্ড লাস্ট প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। একটি হিসাবকালের শুরুতে যে এন্ট্রি দিতে হয়, এন্ট্রি দিতে হয়, কোন এন্ট্রি ভাইয়া? সহজ প্রশ্ন একেবারে। একটি হিসাবকালের শুরুতে যে এন্ট্রি দিতে হয়, কোন এন্ট্রি? সমাপনী এন্ট্রি, প্রারম্ভিক, সমন্বয় নাকি সংশোধনী? বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা বলছেন।
বি নাম্বারটা কি ভাইয়া? বি নাম্বারটা হচ্ছে প্রারম্ভিক। বি নাম্বারটা কোন জের? প্রারম্ভিক জাবেদা, প্রারম্ভিক জাবেদা, প্রারম্ভিক জাবেদা। বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা প্রারম্ভিক জাবেদা কাকে নিয়ে? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে কাজ করবে। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ঠিক আছে, বি নাম্বারটা। আচ্ছা, সবার শেষে কোনটা দেখি বলেন তো ভাইয়া? সবার শেষে, সবার শেষে কোনটা হবে? বি নাম্বারটা। ওকে, ডান। সবার শেষে কোন জাবেদা ভাইয়া? সবার শেষে, সবার শেষে কোনটা হবে? সবার শেষে কোনটা হবে? সবার শেষে হবে এ নাম্বারটা। সবার শেষে হবে কোনটা ভাইয়া? সবার শেষে হবে এ নাম্বারটা। সমাপনী জাবেদা। সবার শেষে কোনটা ভাইয়া? সমাপনী, সমাপনী জাবেদা, যার মাধ্যমে আমরা কি করব? নামিক হিসাব ক্লোজ করে দিব। নামিক হিসাব কি করে দিব? নামিক হিসাব বন্ধ করে দিব। নামিক হিসাব বন্ধ করে দিব কিসের মাধ্যমে? সমাপনী জাবেদার মাধ্যমে। আর প্রারম্ভিক এন্ট্রির মাধ্যমে আমরা সূচনা করব, সূচনা করব। সমাপনী জাবেদা, সমাপনী এন্ট্রি, সমাপনী এন্ট্রি। ওকে, ডান ডান, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন বলেন ভাইয়া, বুঝতে পারছেন কিনা সবকিছু? বলেন, বুঝতে পারছেন কিনা? আজকের মতো আমাদের এখানেই শেষ। এখন আমাকে বলেন বুঝতে পারছেন কিনা সবগুলা প্রশ্ন? সবগুলা প্রশ্ন বুঝতে পারছেন কিনা? সবগুলা প্রশ্ন ক্লিয়ার কিনা? সবগুলো প্রশ্ন ক্লিয়ার হয়েছে কিনা? সে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং রাজশাহী প্রশ্ন ব্যাংক যদি আপনি ভালো করে সমাধান করে যান, আপনি 30 থেকে 20% প্রশ্ন হুবহু কমন পাবেন। একেবারে হুবহু, হুবহু কমন পেয়ে যাবেন। ওকে, আলহামদুলিল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব আমরা নিয়মিত ক্লাসগুলো করার জন্য। আমরা মোটামুটি রাজশাহীর প্রশ্ন ব্যাংক নিয়ে যাতে আমাদের ভালো একটা ধারণা হয়ে যায়, রাজশাহীর প্রশ্ন ব্যাংক নিয়ে যাতে আমাদের ভালো একটা ধারণা হয়ে যায় যে ভাইয়া রাজশাহীতে কোন ধরনের প্রশ্ন করে, রাজশাহীতে আমাদের কোন ধরনের প্রশ্ন করে, প্রশ্ন প্যাটার্ন কি রকম, ওইগুলো আমরা ভালোভাবে ক্লিয়ার করব। ম্যাথগুলো কি ধরনের আসে, কিভাবে পেঁচাইতে পারে, কিভাবে আমি উত্তর করব, আমরা খুব ভালোভাবে ক্লিয়ার করে নিব। ওকে, আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইয়া, সবকিছু বুঝতে পারছি। আর আপনাকে অনেক থ্যাঙ্কস আমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামীকাল নিব। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামীকাল নিব। সো আমরা প্রত্যেকে যারা আজকে ক্লাস করছি, আমরা যাতে প্রত্যেকেই অ্যাটেন্ড থাকি এবং প্রতিটা বিষয় যাতে আমরা ভালোভাবে ক্লিয়ার করি, ভালোভাবে ক্লিয়ার করি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আচ্ছা, জি ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, ডান, ঠিক আছে। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ভাই, গুচ্ছ প্রশ্ন ব্যাংক কি কিনতে হবে? আচ্ছা, গুচ্ছের জন্য প্রশ্ন ব্যাংক মোটামুটি যেটা আমাদের দেখা যায়, জয়কলিটা নিলে নিতে পারেন, জয়কলিটা নিলে নিতে পারেন। আগামীকাল ক্লাস আছে, হ্যাঁ, আগামীকালও ক্লাস হবে। আগামীকালও আমি ক্লাস নিব, আগামীকালও আমি ক্লাস নিব। আপাতত টানা 3 দিন ক্লাস নিয়ে ফেলবো, টানা 3 দিন ক্লাস নিব, টানা 3 দিনই ক্লাস থাকবে। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার আশা করি। ঠিক আছে, তাহলে আমি শেষ করতেছি, তাহলে আমি শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।